বিষয়ের নাম সাধারণ জ্ঞান। নাম শুনতে অতি সহজ, কিন্তু এই সাবজেক্টটিতে কতই না সমস্যা। সমস্যা এবং কনফিউশনে জর্জরিত একটি সাবজেক্ট। কারণ তুমি এক বইতে পড়ছো একরকম, আরেক বইতে আরেক রকম। একই প্রশ্ন একই রকম মনে হলে উত্তর ভিন্ন হচ্ছে, তুমি বুঝতে পারছো না। নানা ধরনের সমস্যা, কনফিউশন থেকেই যাচ্ছে এই সাবজেক্টটিতে। আর এই সমস্যা বা কনফিউশন নিয়ে যদি তুমি পরীক্ষার হলে যাও, তোমার বাকি সাবজেক্টের উপরে, পুরো পরীক্ষার উপরে প্রভাব পড়বে। এতে তোমার স্বপ্ন বেচতে যেতে পারে, পণ্ডশ্রম হতে পারে তোমার পরিশ্রম, স্বপ্ন ভঙ্গ হতে পারে বিশ্ববিদ্যালয় ভর্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই জন্য এডুকেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিন আলম তোমাদের সাথে আছি আজ কনফিউজিং প্রশ্নগুলো সমাধান নিয়ে। আমরা কনফিউজিং প্রশ্নের সমাধান আজ 1 নাম্বার পার্ট সলভ করছি, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের কনফিউজিং প্রশ্নে। তোমরা দেখতেই পাচ্ছ যে সাধারণ জ্ঞানের কনফিউজিং প্রশ্নের সমাধান সাথে আছি আমি শাহিন আলম। চলে যাচ্ছি আমরা প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে। এই প্রশ্নের সঙ্গে যে প্রশ্নের আমাদের সমস্যার সৃষ্টি করে, বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে। একটি হচ্ছে শুধু মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, মানে প্রথম প্রতিষ্ঠাতা, আর একটা হচ্ছে বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মুঘল বংশের প্রথম প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর, যাকে আমরা বলি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল বংশের গোড়াপত্তন করেন বা প্রতিষ্ঠা করেন। সেজন্য দুইভাবে প্রশ্ন আসলে আমরা বাবর উত্তর করব। মুঘল বংশের প্রতিষ্ঠাতাকে উত্তর হবে বাবর, অথবা ভারতে মুঘল বংশের প্রতিষ্ঠাতাকে, তখন উত্তর হবে বাবর। আর যদি প্রশ্ন করে বাংলায় মুঘল বংশের প্রতিষ্ঠাতাকে, সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, তখন উত্তর হবে আকবর, যিনি মুঘল বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট আকবর 1576 সালে রাজমহলের যুদ্ধের মাধ্যমে যিনি ভারত থেকে বাংলা পর্যন্ত মুঘল বংশ বিস্তার লাভ করেন। অর্থাৎ বাংলায় মুঘল বংশে আনার ক্ষেত্রে বা প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সম্রাট অবদান রেখেছে বা যে সম্রাটের নাম আমরা বলবো, সে হচ্ছে মুঘল সম্রাট আকবর। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে গেলাম মুঘল বংশের প্রতিষ্ঠাতা বা ভারতে মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাবর, আর বাংলায় মুঘল বংশের প্রতিষ্ঠাতা কিন্তু আকবর। একটা হচ্ছে 1526 আর বাংলায় কিন্তু 1576। চলে গেল আমাদের 1 নাম্বার প্রশ্নের সমাধান। 2 নম্বর কনফিউজিং প্রশ্ন দেখতে পাচ্ছ, সুন্দরবনের আয়তন কত? সুন্দরবনের আয়তনের সাথে বাংলাদেশের সুন্দরবনের আয়তনের একটু সমস্যা হয়ে যায়। সুন্দরবনের আয়তন, মোট আয়তন কিন্তু 10,000 বর্গ কিলোমিটার। কারণ সুন্দরবন দুটি দেশে আছে, ভারতে আছে এবং বাংলাদেশে আছে। তো ভারত বাংলাদেশ মিলিয়ে টোটাল আয়তন কিন্তু 10,000। সেই জন্য কখনো যদি বলে মোট আয়তন কত, আর অপশনে যদি 10,000 থাকে, অবশ্যই তোমাকে 10,000 উত্তর করতে হবে। আর যদি এই প্রশ্নের সঙ্গে আমাদের প্যাচ লাগাই দিতে পারে, বাংলাদেশের সুন্দরবনের আয়তন কত? বাংলাদেশে তো সুন্দরবন সম্পূর্ণটাই অবস্থিত নয়, ভারতেও আছে। তো ভারতেরটুকু বাদ দিয়ে এই 10,000-এর মধ্যে বাংলাদেশে যতটুকু পড়েছে ততটুকুর আয়তন হচ্ছে, মনে রাখবা, 6,017 বর্গ কিলোমিটার। 6,017 বর্গ কিলোমিটার। তাহলে সুন্দরবনের মোট আয়তন বললে 10,000, বাংলাদেশ ভারত মিলিয়ে, আর বাংলাদেশের সুন্দরবনের আয়তন হচ্ছে 6,017 বলেছি। তবে হ্যাঁ, কখনো যদি সুন্দরবনের আয়তনের ক্ষেত্রে 10,000 না থাকে, অপশন আছে 6,017, তখন বুঝেই নিতে হবে, যেহেতু 10,000 দেয়নি, তার মানে বাংলাদেশ শব্দটি না থাকার সত্ত্বেও বুঝে নিতে হবে এটি বাংলাদেশের সুন্দরবনের আয়তন চেয়েছে, কারণ অপশনে আছে 6,017। আর যদি ওখানে উল্লেখ থাকতো যে সুন্দরবনের মোট আয়তন কত, আর অপশনও যদি থাকতো 10,000, অবশ্যই মোট আয়তন উল্লেখ করলে 10,000-ই তোমাকে উত্তর করতে হতো। কিন্তু তুমি যদি এরকম কখনো দেখো বাংলাদেশের সুন্দরবনের আয়তন চেয়েছে, সেক্ষেত্রে 6,017, অথবা বাংলাদেশের উল্লেখ করেনি, শুধু সুন্দরবনের আয়তন উল্লেখ করেছে কিন্তু অপশনে 10,000 নেই, তখনও বুঝতে হবে এটি বাংলাদেশের আয়তন চেয়েছে, তখনও 6,017 হবে। এক কথায় তোমাকে বলছি, সুন্দরবনের মোট আয়তন 10,000 বাংলাদেশ ভারত মিলিয়ে, আর বাংলাদেশের অংশটুকুর আয়তন হচ্ছে 6,017। এখানে কখনো কনফিউশনে পড়া যাবে না। চলে যাচ্ছি আমরা 3 নাম্বার কনফিউজিং প্রশ্নে। বাংলার শেষ স্বাধীন নবাব, শব্দটা বুঝো, শেষ, এখানেও শেষ। স্বাধীন নবাবকে, শেষ স্বাধীন নবাব হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা, যার ডাকনাম হচ্ছে মির্জা মোহাম্মদ সিরাজ উদ দৌলা। এই সিরাজউদ্দৌলা বাংলার সর্বশেষ স্বাধীন নবাব।
তিনি 1757 পর্যন্ত ক্ষমতায় ছিলেন। বাংলার প্রথম স্বাধীন নবাব কিন্তু মুর্শিদ কুলি খাঁ, দ্বিতীয় সুজাউদ্দৌলা, তৃতীয় সরফরাজ, চতুর্থ আলিবুদ্দি, তারপর সর্বশেষ স্বাধীন নবাব কিন্তু সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা সর্বশেষ স্বাধীন নবাব কিভাবে হলো? কারণ ব্রিটিশরা 1757 সালে বাংলাকে দখল করেছে। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছে, বাংলা চলে গেল ব্রিটিশদের অধীনে 1757-তে। তার মানে 1757-র পর যারা আসবে এরা তো পরাধীন, স্বাধীন নয়। তাহলে সর্বশেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, কারণ 1757 পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। যদিও তিনি 1 বছর ক্ষমতা, মাত্র 1756 থেকে 57 পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তিনি কিন্তু সর্বশেষ স্বাধীন নবাব। এরপরে আমরা এই প্রশ্নের সঙ্গে প্যাচ লেগে যাচ্ছে, বাংলার শেষ নবাবকে। বাংলায় কিন্তু 1757-র পরেও, মানে ব্রিটিশ শাসনের পরেও, পলাশির যুদ্ধের পরেও কিন্তু নবাব ছিল, কিন্তু তারা স্বাধীন নয়, তারা পরাধীন, অন্যের অধীন, মানে ব্রিটিশদের অধীনে নবাব। এমন ছিল মীর জাফর ছিল প্রথম পরাধীন নবাব, মীর কাসিম, এবং সর্বশেষ নবাব বা সর্বশেষ পরাধীন নবাব বা সর্বশেষ নবাব হচ্ছে নাজিম উদ্দিন আলী খান। নাজিম উদ্দিন আলী খান, নাজিম উদ্দিন আলী খান। তো এই জায়গাতে আমরা বুঝে নিলাম, যদি কখনো সর্বশেষ স্বাধীন নবাবের কথা বলে তখন সিরাজউদ্দৌলা হবে, কারণ স্বাধীন নবাব 1757 পর্যন্ত ছিল। আর সর্বশেষ নবাব বা সর্বশেষ পরাধীন নবাব বললে আমরা উত্তর করব বাংলার শেষ নবাব, স্বাধীন শব্দটা নেই কিন্তু, তখন হবে নাজিম উদ্দিন আলী খান, কারণ তার মাধ্যমেই নবাবী শাসনের পতন ঘটে যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। প্রশ্ন 4 নম্বর প্রশ্নে চলে যায়, চলো দেখা যাক এখানে কনফিউজিং প্রশ্ন কি আছে। বাংলাদেশে প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠা। বাংলাদেশে প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠা, চা বাগান, সেটি কিন্তু 1854 সালে প্রতিষ্ঠা করা হয়েছে সিলেটের মালনীছড়ায়। সিলেটের মালনীছড়াতে, মালনীছড়া, এই মালনীছড়া কিন্তু বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান, সিলেটের মালনীছড়া, 1854 সালের ঘটনা। অনেকেই ভুল করে 1857 বলে থাকে, অ্যাকচুয়ালি উত্তর হবে 1854 সালে সিলেটের মালনীছড়া বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান। এর সঙ্গে আমাদের যে প্যাচটা লেগে যায়, দেশে বা বাংলাদেশে প্রথম পরীক্ষামূলকভাবে চা চারা রোপণ করা হয়। চায়ের চারা রোপণ আর বাগান করা কি এক হলো? বাণিজ্যিক বাগান আর পরীক্ষামূলক চায়ের চারা রোপণ, এই দুইটার মধ্যে কনফিউশন সৃষ্টি হয়। তো চলো সঠিক সমাধান নেওয়া যাক। যদি কখনো প্রশ্ন করে দেশে প্রথম পরীক্ষামূলক চা চারা রোপণ করা হয়েছে কত সালে, তখন উত্তর করতে হবে 1840 সালে। এটি হচ্ছে চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাবে, চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাবে প্রথম পরীক্ষামূলকভাবে চায়ের চারা ব্রিটিশরা রোপণ করে। বাট বাণিজ্যিকভাবে চা বাগান গড়ে তোলে 1854 সালে সিলেটের মালনীছড়ায়। এটি কিন্তু বাংলাদেশের প্রথম চা বাগান, মালনীছড়া। বাট পরীক্ষামূলকভাবে চায়ের চারা রোপণ করা হয় ইউরোপিয়ান ক্লাব, চট্টগ্রাম, 1840 সালে। সমাধান হয়ে গেল আমাদের 4 নম্বর প্রশ্ন। পরবর্তী কনফিউজ প্রশ্ন বা কনফিউজিং প্রশ্ন হচ্ছে 5 নম্বর, তিতাস নদী কোথায়? তিতাস নদীটি ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়া, যাকে আমরা সংক্ষিপ্তভাবে বিবাড়িয়া বলেও ডেকে থাকি, এটি চট্টগ্রাম বিভাগের একটি জেলা। বিবাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়া, তিতাস নদী। বাট এর সঙ্গে কনফিউশন সৃষ্টি হয়, তিতাস উপজেলা কোথায়? তিতাস নদী ব্রাহ্মণবাড়িয়ায়, তিতাস গ্যাস ক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ায়। তিতাস নদী, তিতাস গ্যাস ক্ষেত্র, বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র, এগুলো ব্রাহ্মণবাড়িয়ায়। কিন্তু তিতাস উপজেলাটি অনেকেই মনে করে ব্রাহ্মণবাড়িয়ায়। নো, তিতাস উপজেলা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার একটি পাশের জেলা কুমিল্লাতে অবস্থিত তিতাস উপজেলা। তাহলে তিতাস নদী, তিতাস গ্যাস ক্ষেত্র বললে ব্রাহ্মণবাড়িয়া, বা তিতাস উপজেলা বললে কিন্তু হবে কুমিল্লা। এরপরে আমরা চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নে। এই যে প্রশ্নটি আন্তর্জাতিকে প্রচুর পরিমাণে সমস্যার সৃষ্টি হয়, আমি মনে করি 90% স্টুডেন্ট এই প্রশ্নটি ভুল করে বসে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনিকে আর আয়াতুল্লাহ সৈয়দ আলী হোসেন খমিনিকে, এই দুইটি প্রশ্নের মধ্যে তোমাদের অনেক সমস্যা থাকে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি হচ্ছে যিনি 1979 সালে ইরানের ইসলামী বিপ্লব করেছিল। 1900 কত সালে ভাইরা? 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল। ইরানের ইসলামী বিপ্লবের, তোমরা নাম শুনেছ, ইসলামী বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল
বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল। কত সালে নেতৃত্ব দিয়েছিল? 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের নেতৃত্বে ছিল। এর নাম হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। মনে রাখবা, 1979 সালে ইরানে যে ইসলামিক বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের নেতৃত্ব দানকারী ব্যক্তি হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ইনি কিন্তু মারা গিয়েছে, ইনি কিন্তু আর জীবিত নেই। অনেকেই মনে করে বর্তমান যে খোমেনি আছে ইরানের সুপ্রিম লিডার, তিনি মনে হয় এই ব্যক্তি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। অনেক বইতেও ভুল আছে, আমরা ভুল পড়ে থাকি। অ্যাকচুয়ালি ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার উত্তরসূরি হিসেবে, মানে পরবর্তী শাসক হিসেবে যে খোমেনি বর্তমান ক্ষমতায় আছে বা যাকে আমরা ইরানের সুপ্রিম লিডার হিসেবে দেখতে পাই, উনি কিন্তু আরেকজন খোমেনি। তার নাম হচ্ছে আয়াতুল্লাহ সৈয়দ আলী হোসেন খোমেনি। অর্থাৎ বর্তমান তোমরা যে নেতাকে দেখতে পাও ইরানে সর্বোচ্চ নেতা হিসেবে, তার নাম হচ্ছে আয়াতুল্লাহ সৈয়দ আলী খোমেনি। ইনি কিন্তু তোমার হচ্ছে বর্তমান ইরানের সুপ্রিম লিডার, বর্তমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, বর্তমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বর্তমানের। তাহলে বর্তমান যিনি খোমেনি আছেন তার নাম হচ্ছে আয়াতুল্লাহ সৈয়দ আলী খোমেনি। আর প্রথম যে খোমেনি ছিল, যাকে আমরা 1979 সালে যার নাম শুনেছি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, তিনি কিন্তু এই বিপ্লবের পরবর্তীতে কয়েক বছর পর কিন্তু মৃত্যুবরণ করেন। তোমরা অনেকেই অনেক বই পড়ে কনফিউজড হয়ে যাও যে এই খোমেনিই মনে হয় এখনো জীবিত আছে, যিনি ইসলামী বিপ্লব করেছিল, কিন্তু উনি জীবিত নেই, উনি মারা গিয়েছে। বর্তমান যে খোমেনিকে তোমরা দেখতে পাও তার নাম কিন্তু আয়াতুল্লাহ রুহুল্লাহ না, তার নাম হচ্ছে আয়াতুল্লাহ সৈয়দ আলী হোসেন খোমেনি। আশা করি এরপর থেকে আর কখনো কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন আমাদের রয়েছে, আমরা দেখতে পাচ্ছি মানবেন্দ্র নারায়ণ লারমা আর যতীন্দ্র বোধিপ্রিয় লারমা। এর মধ্যে আমাদের সবারই কনফিউশন আছে এবং বইতে ক্লিয়ার করা নেই, আমাদের কোনো মেন্টরে পর্যন্ত ক্লিয়ার করেনি। আমরা মনে করি দুজন একই ব্যক্তি, দুই ব্যক্তি। যাকে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ মানবেন্দ্র লারমা, অর্থাৎ ইনারা পার্বত্য চট্টগ্রামের রাজনীতির সাথে জড়িত, পার্বত্য চট্টগ্রামের বিখ্যাত বা প্রখ্যাত রাজনীতিবিদ। এই মানবেন্দ্র নারায়ণ লারমা যাকে দেখতে পাচ্ছ, যিনি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন, চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন জনসংহতির প্রতিষ্ঠাতা, জনসংহতি এর প্রতিষ্ঠাতা। ইনার হাত ধরেই পার্বত্য চট্টগ্রামের রাজনীতি শুরু হয়েছে, যার নাম হচ্ছে মানবেন্দ্র নারায়ণ লারমা। তিনি সিনিয়র, তিনি বয়স্ক। পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন জনসংহতির প্রতিষ্ঠাতা। তিনি প্রতিষ্ঠা করেছেন 1972 সালে, যদিও কার্যক্রম শুরু হয় 73। আচ্ছা, এবার তাহলে ভাইয়া মানবেন্দ্র নারায়ণ লারমা আরেকজন ব্যক্তি, আর যতীন্দ্র বোধিপ্রিয় লারমা ইনি আরেকজন ব্যক্তি। ইনি কে তাহলে? যতীন্দ্র বোধিপ্রিয় লারমা কে? যতীন্দ্র বোধিপ্রিয় লারমা হচ্ছে ইনারই ছোট ভাই। মানবেন্দ্র নারায়ণ লারমার ছোট ভাই হলো যতীন্দ্র বোধিপ্রিয় লারমা। ইনার অপর নাম বা ইনাকে আমরা বলতে পারি সন্তু লারমা। এই নামে তোমরা অনেক শুনেছ সন্তু লারমা। এই সন্তু লারমা কি করেছে? ইনি কেন বিখ্যাত? সন্তু লারমা হচ্ছে, মনে রেখো যে 1997 সালের 2 ডিসেম্বর, 2 ডিসেম্বর বাংলাদেশ সরকারের সাথে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি করেছে। বাংলাদেশের সরকারের সাথে, বাংলাদেশের কি বলেছি ভাইয়েরা, বাংলাদেশের সরকারের সাথে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি করেছে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে, যার নাম হচ্ছে পার্বত্য চট্টগ্রামের পক্ষে যতীন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। ইনি কিন্তু 97 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের পক্ষে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করেছিল, যার নাম পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি। তাহলে দুইজন কিন্তু দুই ব্যক্তি। একজন হচ্ছে বড় ভাই মানবেন্দ্র নারায়ণ লারমা, যিনি পার্বত্য চট্টগ্রামের সিনিয়র একজন নেতা, যিনি জনসংহতির প্রতিষ্ঠাতা।
তারই পরিকল্পনা বাস্তবায়ন করেছে তার ছোট ভাই যতীন্দ্র বধিপিও লারমা ওরফে সন্তু লারমা, যিনি 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তিতে পার্বত্য চট্টগ্রামের এলাকার পক্ষে স্বাক্ষর করে। তাহলে কখনো এই দুজন ব্যক্তিকে এক ভাবা যাবে না, একজন মানবেন্দ্র নারায়ণ লারমা, একজন যতীন্দ্র বধিপিও লারমা ওরফে সন্তু লারমা। এক ভেবো না, ভুল করো না, ভুল হওয়ার কিন্তু অনেক স্কোপ রয়েছে। যদি এগুলো যদি না বোঝো তোমাকে কিন্তু পস্তাইতে হবে পরীক্ষার হলে গিয়ে। চলে যাচ্ছি আমরা 8 নম্বরে। চট্টগ্রাম কি, পার্বত্য চট্টগ্রাম কি? চট্টগ্রাম একটা বিভাগ হতে পারে, একটা বিভাগের নাম চট্টগ্রাম, বা একটা জেলা হতে পারে, শুধু জেলা। চট্টগ্রাম একটা বিভাগ প্লাস কি একটা জেলা। বাট পার্বত্য চট্টগ্রামটা কি? অনেকে চট্টগ্রামকে আর পার্বত্য চট্টগ্রামকে একই ভেবে থাকে। এটা হচ্ছে আলাদা একটি জেলা বা একটি বিভাগ। পার্বত্য চট্টগ্রাম কিন্তু তোমার হচ্ছে 3টি জেলাকে বোঝায়, অর্থাৎ ব্রিটিশ আমলে 1860 সালে গঠিত একটা জেলা। 1860 সালে ব্রিটিশ আমলে গঠিত জেলা। 1860 সালে ব্রিটিশ আমলে গঠিত জেলাকে আমরা বলি হিল ট্র্যাক্টস, ইংরেজিতে বলে হিল ট্র্যাক্টস বা পার্বত্য চট্টগ্রাম বলে। এই পার্বত্য চট্টগ্রাম বা হিল ট্র্যাক গঠিত 1860 সালে, কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে স্বাধীন বাংলাদেশে 1984 সালে এই পার্বত্য চট্টগ্রাম জেলা ভেঙে, একটা জেলা ভেঙে 3টা জেলা রূপান্তরিত হয়। 3টা জেলা হয়। বর্তমানে কয়টি জেলা? বর্তমানে এই পার্বত্য চট্টগ্রাম 1984 সাল থেকে 3টা জেলা, বর্তমানে 3টি জেলায় রূপান্তরিত হয়েছে। 3টি জেলা, একটা হচ্ছে তোমরা জানো খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আমরা বলি খাগড়াছড়ি, যেখানে দ্বন্দ্ব চলছে বর্তমানে, খাগড়াছড়ি। আর একটা হচ্ছে রাঙ্গামাটি, কি বলেছি ভাইয়া? মাটি। আর একটা হচ্ছে বান্দরবান, কি বলেছি? বান। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, এই 3টিকে বর্তমানে আমরা পার্বত্য চট্টগ্রাম বলছি। অর্থাৎ এই পার্বত্য চট্টগ্রাম এখন একটা জেলা না, 3টা জেলা হয়েছে 1984 সাল থেকে। কিন্তু 1984 সালের পূর্বে কত থেকে শুরু? 1860 থেকে শুরু হয়েছিল একটি জেলা নিয়ে, যার নাম ছিল ব্রিটিশ আমলে হিল ট্র্যাক্টস বা পার্বত্য চট্টগ্রাম। এখন আমরা এটাকে পার্বত্য চট্টগ্রাম বলে জানলেও জেলা কিন্তু একটা না, জেলা কিন্তু এখন 3টা। কত সাল থেকে? 84 সাল থেকে। 84 সাল থেকে 3টি জেলা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। তাহলে আমরা চট্টগ্রাম বলতে একটা জেলাকে বুঝি, আর পার্বত্য চট্টগ্রাম বলতে বর্তমান 3টি জেলাকে বুঝি। আমরা কিন্তু এই বিষয়ে ক্লিয়ার হয়ে গেলাম। চলে যাচ্ছি আমরা প্রথমে 9 নম্বরে, আর্কটিক অ্যান্ড অ্যান্টার্কটিক। আর্কটিক হচ্ছে উত্তর মহাসাগরকে বলে আর্কটিক। উত্তর মহাসাগরের নাম, যেটি পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর, একে বলে আর্কটিক, মনে রাখবা। অপর নাম কিন্তু উত্তর মহাসাগর। অ্যান্টার্কটিক হচ্ছে পৃথিবীর 4র্থ বৃহত্তম মহাসাগর, চতুর্থ, যাকে আমরা বলি দক্ষিণ মহাসাগর, যেটা দক্ষিণ দিকে অবস্থিত পৃথিবীর। তাহলে আর্কটিক বললে বুঝবো হচ্ছে উত্তর মহাসাগর, আর অ্যান্টার্কটিক বলতে বুঝবো আমরা দক্ষিণ মহাসাগর। এটি পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর, অপর নাম আর্কটিক। এটি পৃথিবীর 4র্থ মহাসাগর, অপর নাম অ্যান্টার্কটিক। চলে গেল আমাদের 9 নম্বর প্রশ্ন। আমরা 9 নম্বর প্রশ্ন পর্যন্ত কিন্তু সমাধান নিয়ে নিলাম। পরবর্তী কনফিউজিং প্রশ্ন আমাদের কি আছে দেখা যাক। 10 নম্বর দেখতে পাচ্ছি, হোয়াইট হাউস, হোয়াইট হল, গ্রেট হল। হোয়াইট হাউস আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন, আমরা জানি। হোয়াইট হাউস আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন, অর্থাৎ থাকার জায়গা, যেখানে আমেরিকার প্রেসিডেন্ট পরিবার নিয়ে বসবাস করে। আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন, যেটি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে রয়েছে। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে রয়েছে হোয়াইট হাউস। আচ্ছা, এখন দেখো হোয়াইট হলের সাথে কনফিউশন হয়ে যায়। হোয়াইট হল কোথায়? হোয়াইট হল হচ্ছে লন্ডনে ব্রিটিশদের সাবেক বা পূর্বের বাসভবন ছিল। ব্রিটিশ রাজাদের পূর্বের রাজপ্রাসাদ ছিল। ব্রিটিশ রাজারা পূর্বে রাজপ্রাসাদ হিসেবে এই হোয়াইট হল ব্যবহার করত। এখন কিন্তু এটি রাজপ্রাসাদ হিসেবে ব্যবহৃত হয় না, তবে এটি একটা লন্ডনের স্থাপনা, এটা আমরা মনে রাখবো, এটা লন্ডনে। তাহলে হোয়াইট হাউসের সাথে হোয়াইট হলের জন্য প্যাচ না লাগে, একটা আমেরিকা, একটা কিন্তু ইংল্যান্ডের লন্ডনে। গ্রেট হলটা কোথায়? গ্রেট হল হচ্ছে চীনের একটি প্রশাসনিক ভবন। কখনো কিন্তু 3টার মধ্যে প্যাচ লাগাবো না। তাহলে আমি আবার বলে দিচ্ছি, হোয়াইট হাউস আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন, হোয়াইট হল লন্ডন অবস্থিত ব্রিটেনের পূর্বের রাজাদের বাসভবন, গ্রেট হল চীনের একটি প্রশাসনিক ভবন। এই 3টা একদম কিন্তু ক্লিয়ার, আর কখনো যেন প্যাচ না লাগে, কনফিউশন সৃষ্টি না হয়। চলে যাচ্ছি আমরা 11 নম্বর প্রশ্নে। গণতন্ত্রের উৎপত্তি বলে আমরা দিব হচ্ছে গ্রিসে। মনে রাখবো, গণতন্ত্রের উৎপত্তি কিন্তু গ্রিস। এই প্রশ্নের সঙ্গে আমাদের যেটা প্যাচ লেগে যায়, আমাদের
কনফিউশন সৃষ্টি করে, আমরা বুঝতে পারি না, আমাদের চোখের সামনে দিয়ে একটা মার্কস চলে যায়, নেগেটিভ হয়ে যায়। যদি বলে আধুনিক গণতন্ত্রের উৎপত্তি কোথায়, তখনও কিন্তু তোমরা ভুল ক্রমে গ্রিস দিয়ে ফেলো। গণতন্ত্রের উৎপত্তি প্রথম হয়েছে গ্রিসে, আর আধুনিক মডার্ন ডেমোক্রেসির কথা বললে হবে ব্রিটেনে। ব্রিটেন। তাহলে এই বিষয়ে যেন আর কখনো ভুল না হয়, গণতন্ত্রের উৎপত্তি গ্রিস, আধুনিক গণতন্ত্রের উৎপত্তি কিন্তু ব্রিটেনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 11 নম্বর প্রশ্ন শেষ, আমাদের আর মাত্র 4টা প্রশ্ন আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তীতে, দেখি কি আছে আমাদের। 12 নম্বর প্রশ্ন, আরেকটি চমৎকার কনফিউজিং প্রশ্ন, মজার বিষয় কিন্তু। মার্টিন লুথার কিংকে, এই দুইজনকে তোমরা একই ব্যক্তি মনে করো এবং পরীক্ষার হলে গিয়ে ভুল করে আসো। মার্টিন লুথার জার্মানির ধর্মযাজক, জার্মানির একজন ধর্মযাজক, যিনি খ্রিস্টান ধর্ম নিয়ে কাজ করেছেন, একজন ধর্মযাজক, খ্রিস্টান ধর্মযাজক। যাজক বলতে কি, তিনি খ্রিস্টান ধর্মের একজন ধর্মীয় নেতা। তাহলে মার্টিন লুথার যাকে বলছি, জার্মানির একজন ধর্মযাজক, যিনি খ্রিস্টান ধর্ম নিয়ে কাজ করেছেন, যিনি খ্রিস্টান ধর্মের সংস্কার করেছেন, যিনি পোপ বা গির্জার বা পোপদের ভুল ধরেছেন, এবং তার জন্য কিন্তু একটা ধর্ম চালু আছে। খ্রিস্টানরা কিন্তু বিভাজন হয়েছে, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান আমরা যাকে বলি, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, তারা কিন্তু মার্টিন লুথারের অনুসারী, মার্টিন লুথারের অনুসারী, এখানে কিং নাই কিন্তু। তাহলে মার্টিন লুথার জার্মানির ধর্মযাজক, যিনি খ্রিস্টান ধর্ম নিয়ে কাজ করেছেন, খ্রিস্টান ধর্মের সংস্কার করেছেন, পোপদের ভুল ভ্রান্তি ধরেছেন, ভণ্ডামি ধরেছেন, যিনি ইউরোপের জার্মানির একজন ধর্মযাজক বা আমরা বলি তিনি ধর্মীয় একজন নেতা। এরপর দেখো এর সঙ্গে প্যাচ লেগে যায় মার্টিন লুথার কিং। এই মার্টিন লুথার কিং কিন্তু আমেরিকার কৃষ্ণাঙ্গ নেতা, আমেরিকার একজন কৃষ্ণাঙ্গ নেতা। এই কৃষ্ণাঙ্গ নেতা, ইনি কিন্তু আমেরিকার কোনো প্রেসিডেন্ট ছিল না। অনেকে আবার ভাবি নাকি প্রেসিডেন্ট আমেরিকা, নো, মার্টিন লুথার কিং জুনিয়র, আর এটা কিন্তু শুধু মার্টিন লুথার কিং, ইনি হচ্ছে আমেরিকার একজন কৃষ্ণাঙ্গ নেতা, কোনো প্রেসিডেন্ট না। ইনি 1963 সালে একটা ভাষণ দিয়েছিলেন, আই হ্যাভ এ ড্রিম। 63 সালে একটা কি দিয়েছিলেন, ভাষণ, পৃথিবীর একটা বিখ্যাত ভাষণের মধ্যে অন্যতম, আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে। এবং এই ব্যক্তি 1964 সালে নোবেল পুরস্কার পায় এবং 1968 সালে তাকে মেরে ফেলানো হয়। এই হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র। আর একজন কিন্তু মার্টিন লুথার জার্মানির একজন আমেরিকার কৃষ্ণাঙ্গ নেতা। ভাইয়া কোনোভাবেই ভুল করা যাবে না। চলে যাচ্ছি আমরা 13 নম্বর। এই প্রশ্নটি গত বছর 2024 সালে কিন্তু তোমরা ডিইউতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। বিবর্তনবাদের জনক, সামাজিক বিবর্তনবাদের জনক তোমরা বইতে পড়েছো, সেটা হচ্ছে ডারউইন। বিবর্তনবাদের জনক হচ্ছে ডারউইন, বাট পরীক্ষায় কিন্তু এসেছিল হচ্ছে সামাজিক বিবর্তনবাদ বললে তখন এর জনক ডারউইন না, তখন হবে হাবার্ট স্পেন্সার। দেখো একই রকম মনে হলে, চেহারা একই রকম মনে হলে, এরকম কনফিউজিং প্রশ্ন দিয়ে তোমাদের 1 নম্বর কিন্তু কেটে নিয়েছে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর পরীক্ষা দিয়েছে 1 নম্বর নাই। বইতে পড়েছে বিবর্তনবাদের জনক, কিন্তু পরীক্ষায় দিয়েছে সামাজিক বিবর্তনবাদের জনক। বিবর্তনবাদের জনক হচ্ছে ডারউইন, আর সামাজিক বিবর্তনবাদের জনক কিন্তু হাবার্ট স্পেন্সার। বি কেয়ারফুল, সতর্ক থাকো, কনফিউশন দূর করো, এডুকেশনের সাথে থাকো। পরবর্তীতে আমাদের লাস্ট স্লাইড মেবি, চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে, দেখি কি আছে আমাদের। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী প্রশ্ন এবং লাস্ট 2টি প্রশ্ন আছে। ডাচ গায়ানা, ব্রিটিশ গায়ানা, ফ্রেঞ্চ গায়ানা। দক্ষিণ আমেরিকার এই 3টি রাষ্ট্র নিয়ে আমাদের যথেষ্ট কনফিউশন রয়েছে। ডাচ গায়ানা যেটা, অর্থাৎ যেটি ডাচ বা ব্রিটিশ উপনিবেশে ছিল, এই গায়ানাটি আমরা বলি হচ্ছে ডাচ বা নেদারল্যান্ডসের উপনিবেশে ছিল, ব্রিটিশ বলে ফেলেছি, ডাচ বা নেদারল্যান্ডসের উপনিবেশে ছিল। অর্থাৎ এই রাষ্ট্রটি পূর্বে নেদারল্যান্ডস বা হল্যান্ড যাকে বলি আমরা, নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল দক্ষিণ আমেরিকার এই রাষ্ট্রটি। এই রাষ্ট্রটি নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল, কিন্তু এটি বর্তমানে স্বাধীন। আর নেদারল্যান্ডসকে আমরা বলি কি ডাচ, নেদারল্যান্ডসের ভাষা কি ডাচ, সেজন্য নেদারল্যান্ডস কর্তৃক পূর্বে শাসিত এই রাষ্ট্রকে বলা হতো ডাচ গায়ানা, যেহেতু নেদারল্যান্ডসের অধীনে ছিল। কিন্তু যখনই নেদারল্যান্ডস থেকে স্বাধীন হয়ে গেল, তখনই কিন্তু এর বর্তমান নাম হয়ে গেল, আমরা জানি বর্তমান নাম ডাচ গায়ানার বর্তমান নাম হচ্ছে সুরিনাম।
তোমরা দক্ষিণ আমেরিকার সবচেয়ে ছোট রাষ্ট্র যেটি জানো সুরিনাম, এই সুরিনামের কিন্তু পুরো নাম ছিল ডাচ গায়ানা, অর্থাৎ এটি একসময় ডাচ বা নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল। এটি বর্তমান স্বাধীন সার্বভৌম ডাচ গায়ানার বর্তমান নাম কি বলেছি ভাইয়া? দক্ষিণ আমেরিকার সবচেয়ে ছোট রাষ্ট্র সুরিনাম। চলে যাচ্ছি আমরা ব্রিটিশ গায়ানা। ব্রিটিশ গায়ানা অর্থাৎ এই রাষ্ট্রটি একসময় ব্রিটেনের উপনিবেশ ছিল, এক সময় ব্রিটিশ উপনিবেশ ছিল এটা। যখন এটি ব্রিটিশ উপনিবেশে ছিল তখন কিন্তু নাম ছিল ব্রিটিশ গায়ানা, উপনিবেশ ছিল তখন নাম ছিল ব্রিটিশ গায়ানা। কিন্তু এখন তো স্বাধীন, এখন তো ব্রিটিশদের অধীনে নেই, এর বর্তমান নাম কিন্তু শুধু গায়ানা, এর বর্তমান নাম শুধু গায়ানা, মনে রাখবা। তাহলে এই যে ব্রিটিশ গায়ানার বর্তমান নাম শুধু গায়ানা, দক্ষিণ আমেরিকার রাষ্ট্র গায়ানা। 3 নম্বর দেখতে পাচ্ছ ফ্রেঞ্চ গায়ানা। ফ্রেঞ্চ গায়ানা হচ্ছে এটি বর্তমানে ফ্রান্সের অধীনে রয়েছে। বর্তমানে আমরা জানি বর্তমানে কার অধীনে রয়েছে? ফ্রান্সের অধীনে রয়েছে। এখনও কিন্তু এটা ফ্রান্সের উপনিবেশ আছে, এখনও এটা স্বাধীন হতে পারেনি। তার মানে গায়ানা নিয়ে যথেষ্ট প্রবলেম আছে। গায়ানা হলো 3টা ছিল, 1টা গায়ানা, 2টা গায়ানা, 3টা গায়ানা। গায়ানা 3 খণ্ডে বিভক্ত। একটার নাম ছিল ডাচ গায়ানা, ডাচ বা নেদারল্যান্ডস কর্তৃক শাসিত হতো, যেটি স্বাধীন হওয়ার পর নাম হয়ে যায় সুরিনাম। একটা গায়ানা ছিল ব্রিটিশদের অধীনে, এক অংশ ছিল ব্রিটিশদের অধীনে, যার নাম ছিল ব্রিটিশ গায়ানা। সেটা স্বাধীন হওয়ার পর ব্রিটিশ নামটা কেটে দেওয়া হয়ে যায় শুধু গায়ানা, দক্ষিণ আমেরিকার। আর একটা গায়ানা হচ্ছে ফ্রেঞ্চ গায়ানা, যা এখনও ফ্রান্সের উপনিবেশে আছে, স্বাধীনতার স্বাদ এখনও পায়নি, এই জন্য এখন এর নাম আছে ফ্রেঞ্চ গায়ানা। তো ভাইয়েরা 3টা গায়ানা নিয়ে তোমার কনফিউশন ক্লিয়ার। চলে যাচ্ছি আমরা 15 নম্বর প্রশ্নে। 15 নম্বর প্রশ্ন দেখো, ইউরো কি? ইউরো হচ্ছে ইইউ যে সংস্থা আছে, ইউরোপিয়ান ইউনিয়ন, ইইউ এর মুদ্রা, ইউ এর কারেন্সি বা মুদ্রা নাম হচ্ছে ইউরো মুদ্রা। ইউরো, তাহলে শুধু বলে ইউরো কি? ইউরো একটি মুদ্রা বা কারেন্সি কার্ড, ইইউ বা ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা। ইউরো মানে কি? ইউরো মানে কিন্তু একটা পত্রিকা, অর্থনৈতিক জার্নাল, ইউরোপের একটি অর্থনৈতিক জার্নাল বা পত্রিকা, অর্থনৈতিক জার্নাল। তোমার এখানে দেখে মনে হতে পারে ইউরো মানি, এটাও মনে হচ্ছে একটা টাকা মনে হয় বা মুদ্রা, কারণ মানি আছে এখানে, কিন্তু মানি হবে, মানি আছে। তাহলে ইউরো মানি কিন্তু টাকা না, ইউরো মানি কিন্তু একটা অর্থনৈতিক জার্নাল, অর্থনৈতিক পত্রিকা বা জার্নাল, যা অর্থনীতি নিয়ে কাজ করে থাকে। আর শুধু ইউরো বললে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মুদ্রা, আর ইউরো মানি বললে কিন্তু হবে অর্থনৈতিক জার্নাল। কনফিউশনে পড়া যাবে না। ইউরো জোন কি? ইউরো জোন হচ্ছে, ইউরো জোন বা ইউরো এলাকা হচ্ছে ইইউ এর ইউ কি? ইউরোপিয়ান ইউনিয়ন একটা সংস্থা। ইউ এর যে সকল রাষ্ট্র, ইইউ মানে কি? ইউরোপিয়ান ইউনিয়নের যে সকল রাষ্ট্র, যে সকল কি বলেছি ভাইয়েরা? যে সকল রাষ্ট্র ইউরো মুদ্রা গ্রহণ করেছে। কি মুদ্রা বলো তো? ইউরো মুদ্রা গ্রহণ করেছে, ইউরো মুদ্রা গ্রহণ করেছে, তাদের আমরা বলবো হচ্ছে ইউরোজোনভুক্ত রাষ্ট্র। ইউরো মুদ্রা গ্রহণ করেছে, ইউরোপীয় ইউনিয়নের যে সকল রাষ্ট্র ইউরো মুদ্রা গ্রহণ করেছে তাদের আমরা বলবো ইউরোজোন। অর্থাৎ ইউরোজোন হতে হলে 2টি কন্ডিশন প্রয়োজন, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হতে হবে এবং মুদ্রা হতে হবে ইউরো। সদস্য হতে হবে ইইউ এর, মুদ্রা হতে হবে ইউরো, তবে কিন্তু ইউরোজোনভুক্ত রাষ্ট্র হওয়া যাবে। যেমন বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য আছে 27টা, কিন্তু এই 27টার মধ্যে ইউরো মুদ্রা গ্রহণ করছে 20টা। তার মানে ইউরোজোনভুক্ত রাষ্ট্র কয়টা হবে? 20টা হবে। কেন 20টা হলো ইউরোজোন? কারণ ইউরোপীয় ইউনিয়নের সব রাষ্ট্র ইউরো মুদ্রা গ্রহণ করে নাই। যে সকল রাষ্ট্র ইইউ এর সদস্য হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে, কয়টা করছে? 20টা, তারাই কিন্তু ইউরোজোন। অর্থাৎ ইউরোজোন হতে কন্ডিশন 2টা, ইইউ এর সদস্য এবং মুদ্রা ইউরো গ্রহণ করতে হবে, তবে ইউরোজোনভুক্ত হওয়া যাবে। তো আমি আবার কনফিউশন দূর করে দিচ্ছি। ইউরো বললে ইইউ এর মুদ্রা, ইউরো মানি বললে অর্থনৈতিক জার্নাল, এবং ইউরোজোন যদি বলা হয় বা ইউ এলাকা বলা হয় তখন কিন্তু বলতে হবে ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়নের যে সকল রাষ্ট্র ইউরো মুদ্রা গ্রহণ করেছে তাদের আমরা বলবো ইউরোজোন। তো আমরা আশা করি 15টি তথা টোটাল 30টা বা 40টার মতো প্রশ্ন কিন্তু কনফিউশন আমাদের দূর হয়ে গেল। এরকম কনফিউশন প্রশ্নের উত্তর, সঠিক সমাধান পেতে এবং নিজেকে সমৃদ্ধ করতে এবং পরীক্ষা সর্বোচ্চ ভালো করতে এডুকেশনের সাথে থাকো, শাহিন ভাইয়ের সাথে থাকো। ইনশাআল্লাহ সাধারণ জ্ঞানের প্রস্তুতি হবে ফাটাফাটি এবং হবে সমৃদ্ধশীল এবং শুদ্ধ ইনশাআল্লাহ। তো সবার জন্য শুভকামনা, দেখা হবে অন্য একটি পাঠে। হ্যাঁ, আর এই ক্লাসটি ভালো লাগলে
এই পার্টটি ভালো লাগলে দ্বিতীয় পার্ট যদি চাও তোমরা কনফিউশন প্রশ্নের অথবা ভুল প্রশ্নের সমাধান যদি চাও অবশ্যই সবাই কমেন্ট করে রাখো এবং সবাই এই ক্লাসটি অবশ্যই শেয়ার করে রাখো এবং যে সকল বন্ধুরা এখনও এই কনফিউশন দূর করতে পারেনি তাদের মেনশন দিয়ে রাখো এবং অবশ্যই ক্লাসটি হারিয়ে যেতে পারে সবাই শেয়ার করে রাখো। সবার জন্য শুভকামনা। আজ আমরা এখানেই রাখছি, দেখা হবে আরেকটি পার্ট নিয়ে। আসসালামু আলাইকুম।